একটু পরে খাবো, ক্লাসটা শেষ করে নেব। আজকে শেষ ক্লাস, দিতে পারি না। আমারটা হুজুর লাগে, তুই তো করিস না। সবার মতো করিস। নাজাহাজ দাঁড়ান, আমরা 25 টাকা কাটতাছি। হুজুর আপনার 25 টাকা কাটতে দেই। 4185। হুজুর আমারে আপনি, আরে বাবা একটা পয়সা ওই দিক সাথে না। 4325 টাকা পাইতেন, আমি তো আজকে 140 টাকা মাইনাস দিছি। শুনেন শুনেন হুজুর, ইয়া 4185 না, শুনেন 4185 না, 185 টাকা মাইনাস দেওয়া হুজুর, তাহলে 4000 টাকা থাকবো। আর 1085 টাকা দিয়ে হুজুর মুরগি খাই। কে কে হুজুর? বাড়িটা ধরে লয়ে যাও, এই যে আছে বিম, আছে বিমতে দাও, বন্ধ হয়ে গেছে গা। জুবায়ের, জুবায়ের কই রে? কেমন শয়তানের শয়তান, বাড়িটাও দইল না। দুইজনে কম হয়ে গেছে। ডাইল লয়ে যাও। হুজুর আমার লাগে একটু অপেক্ষা করেন। বাড়িটা দইলে না বেটা জুবায়ের। হুজুর একটু অপেক্ষা করেন নাকি? তাহলে আপনি যান গা, আমি ডাক দিব না আপনারে, বেশিক্ষণ লাগবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আশা করি ভালো আছেন। তো আজকে আমাদের সর্বশেষ দরস হবে, 100তম দরস। তো আজকের পর থেকে প্রাতিষ্ঠানিক কোনো দরস আর হবে না। তো যেহেতু সর্বশেষ দরস, সবাই জানে যে আজকে সর্বশেষ দরস, সকলের উচিত আগে আগে আসা, তারপরেও অবহেলা করতেছে অনেকেই, সময় মতো আসতেছে না। যদিও আমাদের দরসের সময় 9টা 10 থেকে, তারপরেও তো আমি 10 মিনিট বিলম্বে লিঙ্ক দিলাম। যাই হোক, অবহেলা যা ছিল সারা বছর, আমরা আশা করব যে বছর শেষ, যেহেতু একদম বছরের শেষ প্রান্তে, শুধু ফাইনাল পরীক্ষা, বার্ষিক পরীক্ষাটা বাকি আছে, তোমরা আশা করব যে যারাই আছেন কখনোই অন্ততপক্ষে আর এই কয়েকটা দিন আর অবহেলা করবেন না। বিশেষ করে যা অবহেলা হয়েছে বেশ, ওটা ওটার জায়গায় থাকুক। ফাইনাল পরীক্ষার জন্য একদম ভালো করে প্রস্তুতি নিয়ে আপনার পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়ে ফাইনাল পরীক্ষাটা দিয়ে দিন। তাহলে দেখা গেছে আমাদের যা অবহেলা হয়েছে এটা ইনশাল্লাহ একটা পর্যায়ে আমরা কাটিয়ে উঠতে পারবো আর কি। আর যদি প্রস্তুতি না নেই, পরীক্ষা না দেই, পরীক্ষায় অংশগ্রহণ না করি, তাহলে দেখা গেছে পূর্ণ বছরের যেই আপনার পুরো বছরের যেই মেহনতটা বা টুটাফাটা যাই মেহনত ছিল, ওইটা কিন্তু আর তখন কার্যকর হবে না। তো এই জন্য আমরা এটা সকলেই খেয়াল রাখবো, দিল থেকে চেষ্টা করব যেন বছরের শেষটা সুন্দর হয়। আচ্ছা, যাই হোক, তো আজকে এমনি গতানুগতিক বিশেষ কোনো পড়া আজকে আর পড়াবো না।
কিছু আলোচনা কথাবার্তা বলার জন্য মূলত আজকের দরস, শেষ দরস যেহেতু। তো আমরা আমাদের যেই সমস্ত কিতাবগুলোতে পরীক্ষা হবে আর কি, ওই কিতাবগুলো নিয়ে সংক্ষেপে কিছুটা আলোচনা করব, এবং কোন কোন জায়গা থেকে পরীক্ষায় আসতে পারে, কোন কোন সবক হচ্ছে আমাদের একটু মোতালাটা ভালো করে করা দরকার, ওই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষেপে ইনশাল্লাহ কথা বলবো। প্রথমেই আসি আল আসবাহ ওয়ান নাজায়ের কিতাব থেকে। তো আল আসবাহ ওয়ান নাজায়ের কিতাব, এটা তো দেখা গেছে আমরা এই বছর তেমন বেশি পড়তে পারি নাই। তো গত বছর এর চেয়ে আর অনেকটা বেশি পড়া হয়েছিল। কারণ আছে, কারণ গত বছর হচ্ছে আপনার কোনো দরস মিস যায় নাই এবং লাগাতার দরস হয়েছে, মানে দরসে বিশাল বড় গ্যাপ হয় নাই। কিন্তু এই বছর হিসাব করে দেখলাম যে প্রায় 1 মাসের উপরে, 1 মাস তো হচ্ছে শুধু ওই আপনার বাংলাদেশের যে একটা সমস্যা ছিল 5ই আগস্টকে কেন্দ্র করে, ওই সমস্যারকে কেন্দ্র করতে প্রায় 1 মাস। এই সমস্যার ছাড়াও আরও বিভিন্ন উপলক্ষে প্রায় 1 মাসের উপরে দরস আমাদের বন্ধ ছিল। তো যার কারণে আমরা বেশ কিছু কিতাবে অনেকটা পিছিয়ে পড়ছি। তো যদিও দরস হয়েছে গতানুগতিক অনেকগুলো 100 পর্যন্ত গেছে, কিন্তু ওই টাইমটা আমরা অন্যান্য কিতাবে, সব কিতাবে সমানভাবে দিতে পারি না, যার কারণে এই কিতাবটা অনেকটাই কিছু অংশ কম পড়া হয়েছে আর কি। তারপরেও যতটুকু পড়া হয়েছে ব্যাস অতটুকু যদি আমরা ভালো করে পড়তে পারি, মনোযোগ দিয়ে পড়ি এবং তাকরার মোতালাটা একটু ভালো করে করি, তাইলে আশা করা যায় ইনশাল্লাহ এখান থেকে যতটুকু প্রশ্ন আসবে ইনশাল্লাহ আমরা সুন্দর উত্তর দিতে পারবো। তো 2টা কায়দা আমরা পড়ছিলাম আর কি। যাই হোক, প্রথম কায়দার অধীনে বেশ কিছু ফুরুই মাসলা মাসাইল আছে, এরপরে দ্বিতীয় কায়দার অধীনে আবার হচ্ছে আপনার নিয়ত সম্পর্কিত কিছু আলোচনা আছে। তো নিয়ত সম্পর্কিত যে 10টা বহস, এখানে বিশেষ কিছু আলোচনা, এবং প্রথম কায়দার অধীনে যে ফুরুই মাসলা মাসাইল এবং শুরুতে যে খুতবা, এই বিষয়গুলো আমরা মৌলিকভাবে ফোকাস দিব এবং আমরা নোট করে করে পড়বো। ঠিক আছে, 1 নাম্বার কায়দার ভিতরে কি কি আলোচনা আছে, 2 নাম্বার কায়দার ভিতরে কি কি পয়েন্ট আছে, এরকম প্রত্যেকটা আমরা নোট করব। নোট করে করে একটু অপেক্ষা করেন। সকালে দিব কে, তুমি বললা না? কালকে কালকে কইছো কালকে সকালে দিবা, আজকে সকালে দিবা, এটা কি দিয়ে শুরু করছো? কইতে পারলা না তুমি? এমনি তামসা শুরু করছো আমার লগে? আশ্চর্য, তুমি কইলা না যে তুমি কি তামসা শুরু করছো? কালকে সকালে দিবা, আজকে হইতেছো সকালে দিবা, কি প্রত্যেকদিন তোমার সকাল কেমন রাখবো তো হয়তো না, কও না তুমি? তো কি কয়? হ্যাঁ, তুমি কইলা না, তুমি না কইলা কালকে সকালে দিবা, তো আজকে দাও নাই, আবার কইতেছো কালকে সকালে দিবা। ওরা কি কয়? তুমি তো পরে কইলা না, তো তুমি তো কইলা আজকে সকালে দিবা, তো আবার আবার আজকে কইতেছো কালকে সকালে দিবা। পরে কইতা যে কালকে সকালে, আবার কই পরের দিন সকালে দিব না, কইতা শুধু পরীক্ষার ফিস দিব, তাহলে সব টাকা দিব, পুরা টোটাল টাকা সব সব দিব, 2100 টাকা দিব মনে হয়। তোমার আম্মুর টাকা আনো না, কেন লাইয়া? তোমার আম্মুরটা নিয়ে আইসো। কি আশ্চর্য অবস্থা! তুমি ফজরে সকালবেলা ঘুমায়, তোমার তুইটে বাসা যাবা, সকালবেলা তো ঘুমায় না, সকালবেলা কইবে যে বিকালে দিমু, দেখো যদি না কইছে পারে আমারে কইও। এটা কথা কইতে পারো না, কইবা তুমি, তুমি বেটা ভুল ধরতে পারো না, তুমি কইতে পারো না তুমি এক জাস্ট টাইম দিছো, আর কি অনেক লাখ লাখ টাকা, তুমি এক জাস্ট টাইম দিছো 15 থেকে 20 তারিখের ভিতরে দিবা, আজকে কয় তারিখ হয়ে গেছে তুমি টাকা দেওয়ার খবর নাই। এই কথা কইতে পারো না বেটা? এটা কি অনেক লাখ লাখ টাকা? টাকা কি হুজুরে খাইবো নাকি? হুজুরের পাওনা টাকা চাইছে, আমাদেরকে ভর্তি করে, আমাদের ভর্তি করে বেগনে চাইছে, হুজুরের পাওনা টাকা। বেটা কথা কও জানো না? বুদাই ফুলাহান করতে আসছে। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আল আসবাহ নাজায়ের কিতাব,
তো ওই কিতাব থেকে আমরা ওই যেই পয়েন্টগুলো লিখে লিখে পড়বো আর কি, মৌলিক কায়দাগুলো এবং মৌলিক কায়দার অধীনে যে মাসলা মাসাইলগুলো আছে। এরপর হচ্ছে আপনার অন্যান্য যে সমস্ত কিতাব আছে, হ্যাঁ, কাওয়ায়েদে ফিকা, হ্যাঁ, তো কাওয়ায়েদে ফিকার ব্যাপারে বলবো যে এখানে তো এই কিতাবটা অত কঠিন না, বেশ কিছু কায়দা, অল্প কিছু কায়দাগুলো আমরা তুলনামূলক করব। ঠিক আছে, দেখা গেছে আপনার 426টার মতো কায়দা আছে, প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে আলিফ বা থেকে শুরু করে ইয়া পর্যন্ত কায়দা আছে। তো আমরা যে সমস্ত কায়দার ভিতরে কিছু আলোচনা আছে ওগুলোকে একটু প্রাধান্য দিব, ওগুলোকে এক্সাইট করব। এবং আপনাদের যদি কারো আগ্রহ থাকে বিভিন্ন কিতাবের সাথে সংশ্লিষ্ট আমাদের বিশেষ কিছু মুতালাকে জিয়াদা করার জন্য আরো বিশেষ কিছু আমাদের কাছে হচ্ছে নোট এবং কিতাবের সাথে সম্পৃক্ত আরো বেশ কিছু বিষয় আমাদের কাছে আছে। যেমন কাওয়ায়েদে ফিকার ক্ষেত্রে আমাদের কাছে এক্সট্রা, মানে আমরা যখন পড়ছিলাম তখন আমরা এবং আমাদের ছাত্র ভাইয়েরা মিলে একটা শীট তৈরি করছিলাম প্রায় অনেক পৃষ্ঠার মতো। ওখানে বিভিন্ন কায়দা সম্পর্কে আপনার অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট তুলে ধরা হয়েছে। তো এটা আমি আপনাকে দেই নাই, কারণ হচ্ছে মেইন কিতাব, বেস কিতাব থেকে যা যতটুকু পড়ানো হয়, যতটুকু উদাহরণ দিলে মাসাটা বুঝে আসবে ততটুকু পড়া হোক, বেশি পড়ার দরকার নেই, ওইদিকে লক্ষ্য করে। কিন্তু কারো যদি বেশি আগ্রহ থাকে এবং যদি বলেন যে আমি এটা পড়তে চাই বা আমাকে দিলে ভালো হয়, আমাকে ইনশাল্লাহ পার্সোনালি মেসেজ দেবেন, ইনশাল্লাহ আমরা ব্যক্তিগতভাবে পাঠাবো, গ্রুপে পাঠাবো না এটা। তো এরপর হচ্ছে মুকাদ্দামায়ে দুররে মুখতার, হ্যাঁ, তো এটা তো কঠিন কিতাব না। দুররে মুখতারের ভিতরে বেশ কিছু বিষয়ের দিকে ফিকহি, বেশ কিছু মাসলার দিকে ইঙ্গিত করা হয়েছে এবং বিশেষ কিছু বিষয় নিয়ে এলেমের সংজ্ঞা, এরপরে হচ্ছে আপনার ফিকার সংজ্ঞা, এবং ইত্যাদি পর্যালোচনা এবং তুলনামূলক কিছু বিষয় আলোচনা করা হয়েছে আর কি। এরপরে উসুলে ইফতা, এটার ভিতরেও তো বিস্তারিত আলোচনা, এটা শরহ উকুদের কাছাকাছি। শরহ উকুদ মূলত উসুলে ইফতার যে সূচনাটা কিতাবের যে মুসান্নেফ উনি মূলত শরহ উকুদটা পড়াইতেন, আমাদের আল্লামা মুফতি তাকি ইসমাইল সাহেব দামাত বরকাতুহুম। তো উনি যখন শরহ উকুদ পড়াইতেন তো উনি বিভিন্ন ব্যাখ্যা এরকম দরসে করতেন, তাকরির করতেন। তো ইফতার যে ছাত্ররা ছিলেন ওনারা হচ্ছে ওনার তাকরিরটা এরকম লিখে নিতেন। তো লিখতে 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 একটা সময় দেখা গেছে এটা মোটামুটি একটা কিতাবের আকারে ধারণ করছে আর কি। তারপর যখন তকি ইসমাইল সাহেবের কাছে এটা পেশ করা হলো তখন উনি এটার ভিতরে আরো কিছু সংযোজন বিয়োজন করে এটা একটা কিতাবের আকারের রূপ দিলেন। তো পরবর্তীতে দেখা গেছে বেশ কিছু প্রতিষ্ঠানে এই শরহ উকুদের পাশাপাশি এটাও পড়ানো হয় এবং অনেক জায়গাতে শরহ উকুদ পড়ানোই হয় না, বরং শুধু এটা পড়ানো হয়, কারণ শরহ উকুদের ঘাটতি এই কিতাবটা পূরণ করে দেয়। হ্যাঁ, কিন্তু যেহেতু শরহ উকুদটা মৌলিক এবং এটা না পড়াইলে যদি শরহ উকুদের পরিবর্তে উসুল ইফতা পড়ানো হয় তাহলেও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, কারণ শরহ উকুদ হয়তো এক্সট্রা কিছু বিষয়কে আপনার আনা হয়েছে, উসুল ইফতার ভিতরে মৌলিক সবগুলো বিষয় চলে আসছে। ঠিক আছে, কিন্তু আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপট এবং বাংলাদেশের যে দর্সি সিস্টেম ইফতার, সেখানে দেখা গেছে শরহ উকুদের জন্য এক্সট্রা 100 নাম্বার এবং উসুল ইফতার জন্য 100 নাম্বার। তো আমরা হচ্ছে এই জন্য আমরাও ওই দিকটা খেয়াল রাখি আর কি, যেন কেউ বলতে না পারে যে আমাদের হয়তো ঘাটতি হয়ে গেছে। এই জন্য আমরাও অন্যদের সাথে মিল রেখে ওই সিস্টেমটাই ফলো করছি আর কি। এরপরে হচ্ছে আপনার বহুসফি কাজায়া, এটাতেও পরিপূর্ণ 100 নাম্বারের পরীক্ষা। তো এটা দেখা গেছে আমরা অনেক লম্বা আলোচনা, তো এখানে প্রত্যেকটা বহস বিশাল বড় বড় আলোচনা, তো যার কারণে দেখা গেছে আমরা প্রত্যেকটা বহসে পুঙ্খানু আলোচনা করা সম্ভব না। ক্লাস আছে পরে 10টার পর। আচ্ছা, না থাকলে তাহলে খাবো না, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, আপনার ওই বহুসফি কাজা যে কিতাবটা, সেটা হচ্ছে এখানে বিস্তারিত আপনার প্রত্যেকটা বহসের আলোচনা আছে। ঠিক আছে, লম্বা আলোচনা আর কি। তো দেখা গেছে এখানে আপনার যেহেতু আমাদের সময়গুলো খুব শর্ট, আমরা বিস্তারিত যদি পড়তে যাই তো অনেক সময় দেখা গেছে অনেক সময় লাগবে। ঠিক আছে, আর দেখা গেছে বিস্তারিত পড়তে গেলে আপনার তখন মৌলিক বিষয়টা ছুটে যাবে। এই জন্য আমরা অনেক সময় কিছু কিছু কিতাবের এবারতের দিকে গুরুত্বটা বেশি দেই এবং পাশাপাশি মাসলা মাসাইলের প্রতি গুরুত্ব আমরা বেশি দিয়েছি, এবং কিছু কিতাবের ক্ষেত্রে দেখা গেছে মৌলিক সার নির্দেশের ক্ষেত্রে গুরুত্ব দিয়েছি, এবারতের ক্ষেত্রে তেমন একটা আমরা
মাথা ঘামাই নাই। এর মধ্যে উসুলে বহুস ফি কাযায়া কিতাবটা অনেকটা এরকম আরকি। তো যেটার ভিতরে আমরা সার নির্যাস বা এই ধরনের একটা এরকম একটা অধ্যায় আল বাবুল আউয়াল বা এরকম ১৪তম প্রবন্ধ বা ১০তম প্রবন্ধ, এটার ভিতরে আসলে কি বলছে, মুলাক্ষাসটা কি এবং এটার মৌলিক পয়েন্টগুলো কি কি, ওইটা আমরা তুলে ধরছি আর কি। তো এবারও যতটুকু পারছি পড়ছি, যতটুকু সম্ভব হয়েছে আর কি। কারণ দেখা গেছে এখন এখানে যদি আমরা প্রত্যেকটা পৃষ্ঠা বাই পৃষ্ঠা এবং প্রত্যেকটা লফজ বাই লফজ এরকম পড়তে চাই, তা দেখা গেছে ২ পৃষ্ঠা পড়লে আমাদের আধা ঘন্টা চলে যাবে। তো এই জন্য মূলত আমরা দেখা গেছে, তাছাড়া আমরা যেহেতু আমাদের হাতে তো এরকম সময়ও নাই, আমরা এরকম চাইলেও পড়তে পারবো না, কিন্তু আমরা একটা আন্দাজা ধরিয়ে দিয়েছি যে আপনারা যারা হচ্ছে তাদের পড়ার আগ্রহ আছে এবং যারা নিজেরা ইচ্ছা করে মুতালা করতে চায়, তারা চাইলে এই ধাজের উপর ইনশাল্লাহ আরো বড় করে মুতালা করতে পারবে। এই জন্য তো আপনাদের দরসে দেখা গেছে প্রত্যেকটা দিন দরস শীট দেওয়া হয়েছে। তো এত কষ্ট করে আমরা কেন দরস শীটগুলো দেই? যেমন এই বছর তো দেখা গেছে আমরা তারপরেও চেষ্টা করছি দেওয়ার জন্য, কিন্তু গত বছর আরো বিস্তারিত অনেক বড় করে, হ্যাঁ, এরকম বিশাল আকারে আমরা দরস হচ্ছে আমরা দিয়েছি আর কি, দরস শীট। হ্যাঁ, একটার ভিতরে আপনার প্রায় ৫০, ৬০, ৭০, ৮০টা পর্যন্ত সাবজেক্ট এরকম মানে বিষয় ছিল, ২ পৃষ্ঠা ৩ পৃষ্ঠা পর্যন্ত। আর এগুলা করতে এক একটা দরস শীট করতে প্রায় হচ্ছে আপনার হ্যাঁ অনেক সময় লাগতো, প্রায় ২ ঘন্টা ১.৫ ঘন্টা চলে যাইতো আর কি। গত বছরের দরস শীটটা আমাদের কাছে আছে, কেউ চাইলে ঠিক আছে। তো এই জন্য দেখা গেছে কিন্তু দেখলাম যে একটা জিনিস খুবই দুঃখের সাথে বলতে হয়, সেটা হচ্ছে দেখা গেছে যারাই ছিল সবার ভিতরে আগ্রহটা সমান ছিল না, যার কারণে আমরা একটা সময় চিন্তা করে দেখলাম যে এত বিশাল সময় ব্যয় করে আমরা দরস শীট বানাই, কিন্তু এই দরস শীটটা যদি যাদেরকে দিব তারা যদি এটার কদর না করে, তাহলে দরস শীট বানানোর প্রয়োজনটা কি? তো এই জন্য আমরা দেখা গেছে এই বছর কিছুটা সংক্ষেপে করছি। তারপরেও তো দেখা গেছে অনেক বিষয় বিস্তারিত লিখতেই হয়েছে। তো যাই হোক, তো এই জন্য আমরা একটা তর্জ তরিকা আর কি সিস্টেমটা বলে দিয়েছি, ওইটার উপর ভিত্তি করে যেন আপনারা যারা আছেন শিক্ষার্থী হিসেবে ওনারা যেন এটার উপর ভিত্তি করে সামনে আগাইতে পারেন। তো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের যে অন্যতম একটা কিতাব সেটা হচ্ছে আপনার সিরাজি ফিল মিরাস। তো এই কিতাবটা আসলে অনেক জায়গাতে পুরোটাই পড়ায় আর কি। তো আমরা এটার পুরোটা কেন পড়াই নাই, কারণ দেখা গেছে এটা আমরা অলরেডি সরাবে কায়দায় একবার পুরোটা পড়ছি, এটা একটা মৌলিক কারণ। হ্যাঁ, আর এমন না যে দেখা গেছে আপনার ওই সময়টাতে যতটুকু বুঝছি, ঠিক আছে, ওই বুঝটাকেই মূলত এখন ঝালাই করা। আর এখন নতুন করে কোনো বুঝ ঢুকানো বা কোনো বুঝকে সংযোজন করা বা আরো আপনি ঝালাই করবেন বা এক্সট্রা অ্যাড করবেন, সেটার সুযোগ কিন্তু এখন নাই বা এখন ওই সময়টাও নাই। এই জন্য এখানে আমরা মৌলিক কিছু মানে শুরুর দিকের কিছু মাসলা মাসাইল আপনাদেরকে পড়িয়েছি। তাছাড়া ওই সিরাজির আপনার হচ্ছে আমার কাছে বিশেষ কিছু পিডিএফ আছে এবং হচ্ছে সিরাজির এক্সট্রা কিছু আপনার শর্ট আছে পিসটা, এটার ভিতরে আপনার হচ্ছে এখানে সংক্ষেপে পুরো সিরাজিটাকে তুলে ধরা হয়েছে। যদি কারো লাগে ইনশাল্লাহ বলবেন। এই বিষয়গুলো আমরা ব্যাপকভাবে দিব না, কারণ হচ্ছে এগুলো হচ্ছে যাদের আগ্রহ তারাই নিবে। বলতেছে সব জিনিস যদি সবাইকে ব্যাপকভাবে দিয়ে দেই, তাহলে কিন্তু দেখা যাচ্ছে কোনো কদর থাকবে না। এই জন্য আমি আগেই বললাম দরসের শুরুতে যে আমাদের কাছে বেশ কিছু কিতাবকে কেন্দ্র করে, যেমন সিরাজি আছে, তারপরে হচ্ছে আপনার কাওয়ায়েদে ফিকহ আছে, এরকম আরো এক দুইটা কিতাব আছে। তো ওই সমস্ত তামরিন সম্পর্কে আছে। তো এই সমস্ত কিতাবকে কেন্দ্র করে আমাদের এক্সট্রা কিছু এরকম সরাহ ছাড়াও এক্সট্রা কিছু আমাদের কাছে আপনার শীট আছে। তো এগুলো আমরা ব্যাপকভাবে দিব না, দেওয়ার প্রয়োজনও নাই। যদি কারো লাগে যে হুজুর আমি এক্সট্রা কিছু পড়াশোনা করব বা মোতালাকে একটু বাড়ানোর জন্য দিলে ভালো হয়, তাহলে ইনশাল্লাহ ব্যক্তিগতভাবে আমাদেরকে নক দিলে আমরা ইনশাল্লাহ পাঠিয়ে দেব। তো এই সিরাজের যে শীটটা, এটা যদি কারো লাগে আমাদেরকে বলতে পারেন, ইনশাল্লাহ আমরা দিয়ে দিব। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা বিষয় যেটা আমি শুরুতে বলছিলাম, সিরাজি কিতাব যখন শুরু হয় শুরুর দিকে, যে আপনাদেরকে কিছু বিশেষ করে একটা ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দিব। তো এটা থেকে আপনি বিভিন্ন মাসলা মাসাইল আপনি বের করতে পারবেন। তো আজকে এই মুহূর্তে যারা দরসে আছেন তাদেরকে বিশেষ করে লক্ষ্য করে বলতেছি যে আমি এটা এখনো বলতাম না এখানে, আর এখন এটা বলাটা মুনাসেব মনে করতেছি না, কিন্তু তারপরেও বলতেছি, কারণ দরসে যারা থাকতেছে বা সারা বছর ছিল, অনেক কষ্ট করে দেখা গেছে, হ্যাঁ, নিয়মিত যারা দরস করছে,
অনেকেই দেখা গেছে আপনার হচ্ছে আহ, আপনার অনেকগুলো বিষয় আমি মনে করি তারা অনেক ক্ষেত্রে তারা অনেকগুলো বিষয়কে উম, তারা অনেকে অগ্রাধিকার পেয়ে থাকবে সবগুলো বিষয়েই। হ্যাঁ, কিতাবাদি বোঝার ক্ষেত্রে এবং সমস্ত বিষয়ে যারা দরসের নিয়মিত ছিল তাদেরকে আমরা অগ্রাধিকার দিব। তো এই জন্যই মূলত হচ্ছে আপনার এই বিষয়টা বলা। এখন এই মুহূর্তে যারা দরসে আছেন তাদেরকে বলবো যে একটা সাইটের কথা বলবো। এই সাইটটা হচ্ছে আপনার অনেক কার্যকারী। তো যারা দরসে আছেন এটা হচ্ছে আপনাদের ব্যক্তিগত বিষয়। যেহেতু আপনারা দরসে ছিলেন বা এই মুহূর্তে আছেন, আপনাদের নসিব, এটা আপনারা জানতে পারছেন। অন্যরা ছিল যে অন্যদেরকে জানানোর প্রয়োজন নাই, বা যারা দরসে থাকে নিয়মিত ব্যাস তাদেরকে শুধু জানাইতে পারেন। এটা হচ্ছে একটা সাইট আছে উত্তরাধিকার বাংলা .com, ঠিক আছে? এই সাইটের ভিতরে হচ্ছে আপনি কোনো মাসলা মাসাইল যখন লিখে সার্চ দিবেন বা কোনো সমস্যা হইলে, বিশেষ করে উত্তরাধিকার সংক্রান্ত, তখন আপনাকে সঠিক তথ্যটা সেখানে দিয়ে দিবে তারা মাসলা বের করে। অর্থাৎ আমরা যে আউল করি, তাসহিহ করি, তারপরে হচ্ছে এক অংশ তাকে দেয় আরেক অংশ তাকে দেয়, এই যে আপনার বিভিন্ন ধরনের আমরা ভাগ বন্টন করে থাকি, ওই সাইটের ভিতরে আপনি জাস্ট লিখে দিবেন। ধরেন লোক মারা গেছে, তার সম্পত্তি আছে 100 কোটি টাকা, তার ছেলে আছে 2 জন, মেয়ে আছে 5 জন, স্ত্রী আছে, হ্যাঁ, এরপরে ছেলের ছেলে আছে বা পিতা আছে, দাদা আছে, নানি আছে, এই সেই। তো কারা কারা আছে ঠিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে এত কোটি সম্পদ আছে, জমিন থাকলে জমিন, এই থাকলে এই, সব কিছু বিস্তারিত দিবেন। দেওয়ার পরে জাস্ট সাবমিট করবেন। অল্প কিছুক্ষণের মধ্যেই হ্যাঁ, আপনার ক্যালকুলেশন করে আপনার কাছে পুরো ডিটেলস উত্তর চলে আসবে। আপনি কিন্তু সহজেই যে কোনো মাসলা মাসাইল এখান থেকে আপনি নিতে পারবেন। তো এখানে এক্সট্রা যেই আপনার যে মেহনতটা সেটা কিন্তু এখানে করার প্রয়োজন হলো না। দেখা গেছে, এই জন্যই বলছিলাম যে সূক্ষ্ম বেশ কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে সকলেই সূক্ষ্ম বিষয়গুলো ধরতে পারে না, ঠিক আছে? তো এই যে সাইটটা, ঠিক আছে, ওই সাইটটা আমি সাইটের নাম তো বলে দিলাম, উত্তরাধিকার বাংলা, উত্তরাধিকার বাংলা .com আর কি। তো আপনার সার্চ দিবেন, সার্চ দিয়ে বের করে নেবেন। আমি আপনাকে এখানে আর দেখাবো না, যেহেতু বলে দিচ্ছি। ব্যাস আপনাদের আগ্রহ থাকলে আপনারা নিজেরাই এখান থেকে উত্তর খুঁজে বের করতে পারবেন। যাই হোক, পরীক্ষার সময় দেখা গেছে বিভিন্ন মাসলা চাওয়া হবে যে সম্পত্তি ভাগ বন্টন করে দেন, তখন আপনারা ওই সাইটের সাহায্য সহযোগিতা নিয়ে আপনি সহজে উত্তর বের করতে পারবেন। বেশ একটা সুন্দর একটা ট্রিক্স বলে দিলাম। এখন ধরেন যারা হালতগুলো পড়ে নাই বা যারা এই সমস্ত মাসলা মাসাইল জানে না, তাদের জন্য কিন্তু এগুলো খুঁজে বের করা কষ্টকর হয়ে যাবে। মাসলা মাসাইল ভাগ করে দেওয়া, 1 কোটি টাকা আছে, 3-4 জনের মধ্যে ভাগ করা, 8 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, অনেক সময় লাগবে কিন্তু। কিন্তু আপনি কিন্তু সহজে ওই সাইটের মাধ্যমে বের করতে পারতেছেন। তো যাই হোক, ওইটার প্রতি আপনারা একটু খেয়াল রাখবেন এবং ওইটার সহযোগিতা নিয়ে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে হুম, আপনার আমরা অন্যতম একটা কিতাব পড়িয়েছিলাম যেটা গত বছর পড়ায়নি, সেটা হচ্ছে সুদ ও ইসলামী ব্যাংকিং কিতাব। তো সুদ ও ইসলামী ব্যাংকিং কিতাব এটা হচ্ছে আপনার একটা সম্পূর্ণ মানে আমাদের জন্য আর কি দর্শন আজামিতা নতুন একটা কিতাব আর কি। তো এইটা মূলত আমরা এই জন্য রেখেছি যে দেখা গেছে বুহুস ফি কাজায়া কিতাবটা অনেকাংশে আমরা অনেকে বুঝি না, বা ওইটার হক আদায় করে বোঝাটা অনেকের জন্য একটু কষ্টকর হয়ে পড়ে। এই জন্য আমরা দেখা গেছে এই সুদ ও ইসলামী ব্যাংকিং কিতাবটা রেখেছি। আর এই কিতাবটা হচ্ছে মুকাম্মাল, অর্থাৎ সুদ ও ইসলামী ব্যাংকিং ক্ষেত্রে, অর্থাৎ ইসলামী ব্যাংকিং ক্ষেত্রে, ব্যাংকিং সেক্টরে এই কিতাবটা মুকাম্মাল। অর্থাৎ এখানে যতটুকু পড়াশোনা আছে এবং যা নলেজ আছে ব্যাংকিং এর জন্য, ব্যাস এতটুকু নলেজ এনাফ। আর নলেজের দরকার নাই, বরং প্রাথমিকভাবে আপনার জন্য ব্যাস এতটুকু নলেজ পর্যাপ্ত। আপনি এতটুকু নলেজ যদি আপনার যদি কাজে লাগাইতে চান কর্মজীবনে, এতটুকু থেকেই আপনি সহজেই কাজে লাগাইতে পারবেন। তো এই জন্য এই সুদ ও ইসলামী ব্যাংকিং যে এটা আমরা বাংলাটাই ট্রাই করেছি যাতে সহজে সকলের বুঝতে সহজ হয়। এটার জন্য আমরা এক্সট্রা নাম্বার 100 নাম্বার রাখবো আর কি। আচ্ছা, এরপর ফতুয়া উসমানী 4 খণ্ড, এটা তো মুতালা ভিত্তিক কিতাব। আমরা দরসে তারপরেও সময় সময় যতটুকু পেরেছি পড়ানোর চেষ্টা করেছি। হয়তো কোনোদিন সময় পাইলে একটু কম হয়েছে, কোনোদিন সময় থাকলে একটু বেশি পড়ানো হয়েছে, কোনোদিন না থাকলে পড়ানোই হয় নাই। কিন্তু এটা মুতালা ভিত্তিক কিতাব যেহেতু দেখা গেছে কম বেশি আপনার প্রত্যেক দিন শীট অনুযায়ী দিয়ে দেওয়া হয়েছে, মুতালা করে আসার জন্য বলা হয়েছে। তো হচ্ছে আপনার যারা করছেন তো ভালোই মাশাল্লাহ, যারা করতে পারেন নাই এখন আপনাদের ঘাটতিটা ফিল আপ করে নিতে হবে আর কি।
তো এই মূলত আপনার ৯টার অন্যতম একটা বিষয় হচ্ছে তামরিনুল ফাতাওয়া। তো তামরিনুল ফতোয়া এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা এক্সট্রা কোনো কিতাব না। এটা আপনার সৃজনশীলতার মতো একটা বিষয়। ঠিক আছে? তো এই তামরিনুল ফতোয়াকে কেন্দ্র করে আপনার মুতালার কতটুকু হইছে বা আপনি আসলে কতটুকু যোগ্যতাবান এটা বোঝা যাবে। একটা প্রশ্ন দেওয়া হলো, বাস আপনি কতটুকু পারলেন প্রশ্নটা বা আপনার পরিস্থিতিটা কি? এটা আপনি এই তামরিনুল ফতোয়া থেকে বোঝা যাবে। ঠিক আছে? ইফতার ভিতরে ইফতার মনে করেন অন্য সকল কিতাবাদি অন্য সকল বিষয় 50%, আর তামরিনুল ফতুয়া হচ্ছে 50%, এরকম বিষয় আর কি। তামরিনুল ফতুয়ার গুরুত্ব 50% হচ্ছে আরো বেশি, কারণ আগামী জীবনে আপনার অন্য কোনো কিছু কাজে লাগবে না, শুধু লাগবে তামরিনুল ফতুয়া। সেটা কিভাবে? আপনাকে একজন কেউ মাসলা যখন জানবে যে আপনি ইফতার পড়ছেন মুফতি সাহেব, তখন আপনাকে তারা প্রশ্ন করবে, যে কোনো বিষয় মানুষ আপনাকে প্রশ্ন করতে পারে যে আমার এই সমস্যা কি করতে পারি। তখন এখানে ২ টা সূরত। একটা হচ্ছে প্রশ্নটা যদি এমন হয় যে আপনি দেখতেছেন যে না মুখে উত্তর দিয়ে দিলেই ব্যাস এটা সহজ বিষয়। এখানে তেমন কোনো আর গ্যাঞ্জাম নাই। মুখে উত্তর দিয়ে দিলেই সহজ। ব্যাস মুখে উত্তর দিয়ে দিলেন। এরপর যদি দেখেন যে না এই প্রশ্নটা এমন যে এটা যদি অন্ততপক্ষে একটু সতর্কতা অবলম্বন করা যায়, মানে উনাকে যদি আমি বলি যে আপনি ভয়েস করে বলেন বা আপনি টেক্সট করে আমাকে মেসেজটা পাঠান, আমি টেক্সট আকারে উত্তর দিব বা আমি ভয়েস করে বলবো। অর্থাৎ যেটার রেকর্ড সংরক্ষণ থাকবে। ১ম পর্যায়ে হচ্ছে রেকর্ডটা থাকবে না। ব্যাস নরমালি আপনাকে বলেছে আপনি বলে দিয়েছেন। ব্যাস রেকর্ড-টেকর্ড নাই। ২য় পর্যায়ে হচ্ছে একটু এটার চেয়ে এগিয়ে। এটা রেকর্ড থাকবে। এটা ফোনে আপনার রেকর্ডটা থাকবে। একটু সতর্কতা অবলম্বন আরকি। তো কিছু প্রশ্নের ক্ষেত্রে এই সতর্কতাটা আপনাকে অবলম্বন করতে হবে। এবং ৩য় যেই ধাপটা যেটা সর্বোচ্চ ধাপ সেটা হচ্ছে সতর্কতার সর্বোচ্চ ধাপ। সতর্কতার সর্বোচ্চ ধাপ। সেটা কি? সেটা হলো এই ব্যাস আপনার দেখা গেছে আপনি বলবেন যেমন তালাক সম্পর্কে একটা মাসলা জিজ্ঞেস করলো। এখন তালাক সম্পর্কে মাসলা জিজ্ঞেস করছে। এখন আপনাকে আপনি ওটা বোকার মতো কাজ হবে যে আপনি তালাক সম্পর্কে জিজ্ঞেস করছে, আপনি ফট করে উত্তর দিয়ে দিয়েছেন জানা আছে বিধায়। জানা আছে দেখেও উত্তর দিবেন না। বরং আপনাকে কি করতে হবে? তাকে বলতে হবে যে আপনি যে প্রশ্নটা করছেন ভাই কষ্ট করে একটু লিখিত দিলে ভালো হয়। যেমন আমাকে তো অনেকেই প্রশ্ন করে, আমাদের বিগত বছরের স্টুডেন্ট একজন আছে, হ্যাঁ? উনি হচ্ছে আপনার দেখা যাচ্ছে প্রায়শই আমাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে। উনার মসজিদের মুসল্লি যারা আছে উনাকে প্রশ্ন করলে তো উনি যেগুলো পারে দেয়, আর যেগুলো না পারলে আমাদের কাছে বলে আরকি। তো আমরা যতটুকু পারি হেল্প করি। তো বিশেষ করে তালাকের মাসলা মাসাইল নিয়ে এবং এ এ সেনসিটিভ কিছু বিষয় নিয়ে প্রশ্ন করলে আমি উনাকে বলি হোয়াটসঅ্যাপে লিখে পাঠান। লিখে পাঠালে তারপরে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করি। তো যেই বিষয়গুলো হচ্ছে সেনসিটিভ, যে দেখা গেছে যাকে আপনি উত্তর দিবেন সে হয়তো মুহূর্তের ভিতরেই কোনো পল্টি নিয়ে নিতে পারে বা দেখা গেছে তার বিগড়ে যাবে, সে ভিন্ন কোনো মত ধারণ করতে পারে। বা আপনি একটা বললেন, সে একটু পরে বলতেছে না ভাই আমি তো এটা বলি নাই ভাই, আমি তো ভাই বলছিলাম যে ভাই ওইটা বলছি, আপনি এটার উত্তর দিতেছেন বা আপনি এটা বলতেছেন। আপনি বলবেন যে না আপনি তো এটাই বলছেন, আমি তো এইটা এই জন্য উত্তর দিলাম এইটা। বা আরেকজনের সাথে বলবো ভাই আমি এটা তাকে বলছি, সে এটা উত্তর দিছে। তো যাকে জিজ্ঞেস করছে সে বলবে না না এটা তো এমন হওয়ার কথা না, এটার উত্তর তো এটা হবে না। পরে দেখবেন যে তার সাথে আপনার বাজাবাজি হয়ে যাবে। আপনি বলবেন যে, "না ভাই আপনি এইটা বলছেন, আমি এটাই উত্তর দিছি।" সে বলবে যে, "না, না ভাই আমি এটা বলি নাই। আমি আরেকটা বলছি।" ওই যে একটা ঝগড়ার পর্যায়ে চলে যাওয়া, এটা কখন হবে না? যখন প্রত্যেকটা বিষয় লিখিত হবে। তো এইজন্য বললাম বিষয়টা যদি একদম নরমালি হয়, ঠিক আছে? যেমন ধরেন এরকম বলছে যে, "ভাই রুকুর মধ্যে কি ভাই তাসবিহগুলো পড়া কি জরুরি? না পড়লে কি নামাজ হবে না?" নরমাল না, না পড়লেও নামাজ হয়ে যাবে, বাকি পড়তে হবে। পড়াটা সুন্নত ৩ বার, ৫ বার, ৭ বার আপনি পড়তে হবে, ৯ বারও পড়তে পারেন। কিন্তু না পড়লে নামাজ হয়ে যাবে, জরুরি না। ব্যাস উত্তর হয়ে গেল। নরমাল বিষয়। এরকম যত নরমাল বিষয় আছে ব্যাস নরমালের জায়গায় থেকে এটার থেকে আরেকটু এক ধাপ আগায়া যান। যেই বিষয়টা যে ধরেন কোনো একটা বিষয় আপনাকে প্রশ্ন করলো, যে ভাই এরকম একটা সমস্যার মধ্যে পড়ে গেছি। দেখা গেছে আমার কোনো কারণে জোহরের নামাজটা আমি আজকে পড়তে পারি নাই। তো পরে আসরের নামাজ পড়ছি। আমার কি জোহরের নামাজটা না পড়ার কারণে আসর পড়ছে, আমার কি আসর বাতিল হয়ে যাবে? হ্যাঁ? এরকম প্রশ্ন আরকি। উদাহরণস্বরূপ বললাম। তো আপনি ভাবতেছেন যে আরে এখন যদি আমি তাকে একটা উত্তর দেই, পরে সে যদি আবার মানে নামাজ বা অন্য কোনো বিষয় হোক, হ্যাঁ? অন্য যেটা সেনসিটিভ কোনো বিষয় হতে পারে আমার মাথায় আসতেছে না, আপনারা ধরে নিতে পারেন। তো দেখা গেছে আপনি ভাবতেছেন উত্তর দিলে পরে যদি সে আবার কোনো রকমের বা এমন একটা প্রশ্ন করছে যেটা আপনার কাছে একটু অস্পষ্ট, হুম? যেকোনো বিষয়টা প্রশ্ন করতে পারে। তা আপনার কাছে অস্পষ্ট। তখন উচিত কি যে আরো স্পষ্ট করে বিষয়টা স্পষ্ট হওয়ার জন্য লিখিত আকারে টেক্সট আকারে এটা পেশ করা। আপনাকে মেসেঞ্জারে, আপনাকে WhatsApp এ বা আপনাকে
ইমেল করে পাঠালো, আপনিও মেলে উত্তর দিলেন, ব্যাস সুন্দর হিসাব। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। সর্বোচ্চ পর্যায়ের ধাপ হচ্ছে বিশেষ করে তালাক সম্পর্কিত মাসলা মাসাইল। তো এই জাতীয় যেই সেনসিটিভ বিষয়গুলো আছে, এখন একটা বললো, এরপরে দেখা গেছে ৮ ঘন্টা পরে আরেকটা বলতেছে যে না এগুলাই মানুষ করে এখন। এই জন্য এই জাতীয় বিষয়গুলা যেগুলো হচ্ছে আপনার সতর্কতার সর্বোচ্চ পর্যায়ে রাখা উচিত। আমাকে আপনাকে উচিত হচ্ছে যে ব্যক্তি প্রশ্ন করবে তাকে লিখিত আকারে দেওয়া। লিখিত আকারে যখন সে প্রশ্নটা দিবে, আপনি তখন কিতাবাদি ঘেটে হোক, নেট দেখে হোক, যেভাবেই হোক, একদম ১০০ উত্তরটা বের করে তাকেও লিখিত আকারে দিবেন। তো সে যখন প্রশ্নটা লিখিত আকারে দিবে, আপনিও যখন উত্তরটা লিখিত আকারে দিবেন, উভয়ের কাছে কিন্তু তখন বিষয়টা একদম স্পষ্ট থাকবে এবং একটা দলিল হয়ে যাবে। ঠিক আছে? এখন এটা নিয়ে কিন্তু আর কোনো মৌখিক কথা গ্রহণযোগ্য হবে না। বরং সে কি প্রশ্ন করছে, আপনি কি উত্তর দিছেন, এটা খাতায় বলে দিবে, লেখায় বলে দিবে। ঠিক আছে? এটা হচ্ছে সতর্কতার সর্বোচ্চ ধাপ। আর এই বিষয়টাই হচ্ছে এই ইফতারের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? গত বছর আমরা তামরিন হচ্ছে আপনার ৪০টার মতো দিয়েছিলাম, এই বছর ৬০টা দিয়েছি। তো আমরা কিছুটা কমে রেখেছি, কারণ দেখা গেছে আপনার অধিক পরিমাণে দেওয়াটা এখানে আমাদের মাকসাদ না। মানে আমরা ৮০, ৯০, ১০০ দিলাম, সেটা মাকসাদ না। মাকসাদ হচ্ছে তামরিনগুলো সঠিকভাবে করা, সেটা মাকসাদ। আমি দিয়ে দিলাম অনেকগুলো, আপনারা দেখেন না যে আমি এখানে লিখে দেই ডেটলাইন এত তারিখ, ২ জানুয়ারি ২০২৫, ডেট অফ সাবমিশন ৩ জানুয়ারি ২০০০। তাহলে এখানে ২ দিন গ্যাপ যায় কেন, বা ১ দিন গ্যাপ যায় কেন? কারণটা কি? কারণটা হচ্ছে আপনি কি জাস্ট টুট করে এক জায়গা থেকে লাইনে লিখে দিলেন, এরকম না বিষয়টা। বিষয়টা হচ্ছে আপনি এটা নিয়ে একটু ভাবেন। ঠিক আছে? আপনি এটা নিয়ে একটু ভাবেন যে হ্যাঁ, এটা আসলে উত্তরটা কিভাবে হবে, বা কোনভাবে উত্তরটা সাজিয়ে লিখলে সুন্দর হবে। এটা নিয়ে একটু ভাবেন। ভেবে-চিন্তে তারপরে গিয়ে এটা মানে লেখেন। এটাই হচ্ছে মূল বিষয় আরকি। আল্লাহু আকবার। তো যাই হোক, তো এই বিষয়গুলো আমরা তামরিনের প্রতি গুরুত্ব দিব। এটাই হচ্ছে অন্যতম একটা মৌলিক বিষয় ইফতার ক্ষেত্রে। তো যাই হোক, আমরা মোটামুটি আমি সবগুলো বিষয় নিয়ে আপনাদের মাঝে সংক্ষেপে মোটামুটি যতটুকু পারলাম আলোচনা করলাম। তো এখন সবগুলো বিষয়ে ইনশাল্লাহ পরীক্ষা হবে। তো পরীক্ষা সংক্রান্ত যত এলান আছে, হ্যাঁ, এবং আপনার পরীক্ষার যেই বার্ষিক পরীক্ষার যে টাইম লাইন, এটাও ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা দরসের পরে দিয়ে দেওয়া হবে, এবং অন্যান্য নোটিশ দেওয়া হবে। এগুলো আপনারা দেখে নেবেন এবং সেই নোটিশ অনুযায়ী আপনারা কাজ করবেন। এবং অবশ্যই এবার পরীক্ষার খাতা প্রত্যেককে পাঠাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই খাতা পাঠাতে হবে। যদি নির্ধারিত সময়ের ভিতরে কেউ খাতা না পাঠায়, হ্যাঁ, এবং আমরা তার খাতা হাতে না পাই, তার ফলাফল স্থগিত থাকবে, এবং তার সনদ, মার্কশিট এবং অন্যান্য যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে। এগুলো আমরা করব না। পরবর্তীতে যখন আপনি পরীক্ষা দিয়ে খাতা পাঠাবেন, তখন আমরা ব্যবস্থা নিব আর কি। এজন্য আমাদের যে রুলস আছে, অবশ্যই এই রুলস বার্ষিক পরীক্ষা, যেহেতু পরীক্ষা শেষের সময়, এবং এই জন্য সকলের কল্যাণার্থে প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য করে এই রুলসগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। যদি প্রত্যেকের মতো একটা একটা করে রুলস বানিয়ে নিজের মতটাকে প্রাধান্য দিতে চায়, তাহলে কিন্তু দেখা গেছে আর কোনো নিয়ম আসবে না। হ্যাঁ, সবাই যদি দেখা গেছে ২০ জন ২৫ জন মানুষ সবাই যদি একজনের মত ২০টা মত হয়ে যাবে, কয়টা মত মানা যাবে? আমাদের পক্ষে তো সম্ভব না। তারপরেও আমরা দেখা গেছে সবকিছু বিষয় আপনাদের সাথে পরামর্শ করে করার চেষ্টা করি। এজন্যই তো পরীক্ষার যেই তারিখটা আমরা ঠিক করব, এটাও আপনাদের সাথে পরামর্শ করার চেষ্টা করছি। তো সবাই দেখলাম যে ১০ তারিখের কথাটাই খুব গুরুত্বের সাথে বলছেন। বলার কারণ আছে, আমি যেটা খেয়াল করে দেখলাম যে দেখা গেছে ফেব্রুয়ারির ৩ তারিখ থেকে আরকি, মানে ২ দিন পর থেকেই ব্যাপক পরীক্ষা শুরু হয়। ১০ তারিখে গিয়ে পরীক্ষাটা শেষ হয়। তো দেখা গেছে পরীক্ষাটা শেষ হয়ে গেলে কেমন যেন অনেকেই ব্যাপক দায়িত্বে হয়তো অনেকেই থাকেন। তো দেখা গেছে তিনি অনেকটা করতে পারেন। তাছাড়া অনেক মাদ্রাসায় এই সময়টাতে পরীক্ষা হয়। তো পরীক্ষা থেকে ফারেক হয়ে গেলে তখন দেখা গেছে নতুন করে ইফতার জন্য পরীক্ষার প্রস্তুতি নেওয়া, পরীক্ষা দেওয়া অনেক সহজ হয় আরকি। তো হয়তো এদিকে লক্ষ্য করে অনেকে বলছেন। তো যাই হোক, সমস্যা নাই। আমরাও চেষ্টা করেছি সবগুলো বিষয় খেয়াল রাখার জন্য। তারপরেও যতটুকু আমরা পারছি, আ যতটুকু সম্ভব হইছে, আমরা খেয়াল খেয়াল রাখা হইছে আরকি। তো অন্যান্য বিষয়গুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনায় আসবে। তো যাই হোক, তো আজকে এ পর্যন্তই। আ দরস শেষে আপনাদেরকে যেই নোটিশ আছে সেগুলো দিয়ে দেওয়া হবে। এগুলো ফলো করে আপনারা সামনে আগাবেন।
আর পরীক্ষা যেহেতু অতি নিকটে, বেশি নাই, অল্প কয়েকদিন আছে, পরীক্ষার আগে যত মুআমালাত আছে সমস্ত মুআমালাত আমরা ইনশাল্লাহ সাফ করে ফেলবো, এবং কিভাবে সামনের কাজগুলো সহজ হয় ওই দিকে আমরা একটু মনোনিবেশ করব। যেভাবে করলে ভালো হয়, সকলের জন্য সুবিধা, সকলে যেভাবে চায় ইনশাল্লাহ ওভাবেই কাজগুলো হবে, অতিরিক্ত দুশ্চিন্তার কারণ নেই। আচ্ছা, যাই হোক, তো আজকে যেহেতু 100 নাম্বার দরস, দরসে যারা ছিলেন একটু কষ্ট করে হাজিরা দিয়ে দিবেন। আজকের দরসে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, অতএব যারা বিলম্বে আসছেন বা প্রথম থেকে যারা ছিলেন না এবং সবগুলো বিষয় জানতে পারেন নাই, কষ্ট করে দরসটার ভিডিও, অবশ্যই ভিডিও রেকর্ডটা শুনে নেবেন। তাহলে আশা করা যায় যে এই সমস্ত জরুরি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে ওগুলো থেকে ইনশাল্লাহ আপনি বঞ্চিত হবেন না। আর আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে। তো যে পরীক্ষা কবে আরম্ভ হতে পারে? ইনশাল্লাহ এটা আপনাদের নোটিশ দেওয়া হবে, দরসের পরে নোটিশে ইনশাল্লাহ উল্লেখ থাকবে, সেখান থেকে ইনশাল্লাহ আপনারা জেনে নিতে পারবেন। আচ্ছা, যারা আছেন হাজিরা দেবেন। রাকিবুল হাসান আছেন? নাই। আচ্ছা, তারপরে মোহাম্মদ ইউসুফ, তারপরে হচ্ছে আরমান হোসেন, আব্দুল আহাদ, সাইদুল ইসলাম, মাহফুজ বিন কাসেম, আল মামুন, মাহফুজ সওদাগর, হেদায়তুল্লাহ, আল আমিন। আল আমিন আছে? শেষ বালোজার সব বালো তার। রায়হান মাহমুদ, সোহাইল আহমদ, মুস্তাকিম বিল্লাহ, গোলাম কিবরিয়া আছে? নাই। আচ্ছা, ইসমাইল হোসেন, কাউসার আহমদ, ইকরাম আল হাসান আছে? নাই। আমদাদুল ইসলাম, মুস্তফা কামাল আছে? লাব্বাইক, জি আছে। জুবাইর আহমদ, হুসাইন হুসাইন, ইমাম হুসাইন। আল্লাহু আকবার। এই পরীক্ষাটার আমি আপনাদেরকে বলি, বার্ষিক বিষয়টা হচ্ছে অনেকটা আপনাদের অনেকটা নিজেদের কেন্দ্রিক আর কি। মানে অনেকগুলো বিষয় আমরা এখতিয়ারি রেখেছি এখানে। বেশ কিছু বিষয় থাকে যেগুলো হচ্ছে আমরা বাধ্যবাধকতার পর্যায়ে রেখেছি, এবং অনেকগুলো বিষয় এখতিয়ারি। মনে করেন কেউ যদি চায় যে, যেমন গত বছর এরকম অনেকেই করছে, আমরা তাদের সহযোগিতা করছি। অনেকেই ব্যক্তিগতভাবে চাবির রিং তৈরি করছে আর কি, অনেকে কলম, বা অনেকে ব্যক্তিগত উদ্যোগে নিজেদের জন্য অনেক কিছু তৈরি করছে। ওইটা আমরা ইনশাল্লাহ, আপনারা শুধু আমাদেরকে বলবেন, আমরা ইনশাল্লাহ এগুলো করে দিব, ঠিক আছে? কিন্তু সবার পক্ষে সবকিছু সম্ভব হয় না, যার কারণে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে উদ্যোগগুলো সীমিত, এবং কিছু কিছু বিষয় শুধু তাদের জন্যই যারা এগুলো করতে চায়। বাকি কিছু ক্যাটাগরি আছে আমাদের, ইনশাল্লাহ এগুলো জানানো হবে আস্তে আস্তে। আগে পরীক্ষা দেন, তারপরে ইনশাল্লাহ এই বিষয়গুলো সমস্যা সমাধান হয়ে যাবে। ওস্তাদ জি, একটা কথা ছিল। জি জি, বলুন বলুন। মানে মাদ্রাসা থেকে আনুষ্ঠানিকভাবে কোনো আনুষ্ঠানিকতা হয় না বিদায়ের ব্যাপারে? জি জি, এটা সম্পূর্ণ আপনাদের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? আপনারা যদি সকলেই মত দেন এবং সকলেই যদি এই বিষয়ে বলেন যে এটা হলে ভালো হয়, এবং সকলেই আনুষ্ঠানিকতার বিষয়ে কিভাবে হতে পারে এবং কিভাবে কি করলে ভালো হয়, সকলে যদি মতামত দেন ইনশাল্লাহ এটা হবে, ঠিক আছে? কিন্তু সকলে কিন্তু সেই মতটা বা সকলেই সেই মতামতটা দেয় না, বা সকলেও এই বিষয়ে আগ্রহ দেখায় না, যার কারণে আমরা করতে পারি না। তো এই জন্য যদি আনুষ্ঠানিকতার বিষয়ে আসে, তাহলে এই যে দেখা গেছে আপনারা একটা আমরা খেয়াল করলাম যে ভোটের যে বিষয়টা আপনার হচ্ছে 10 তারিখে বেশি পড়ছে। তো আনুষ্ঠানিকতার ভিতরে যখন আসলো, তো আমরা 10 তারিখে আপনি কি হিসেবে ভোট দিলেন? আপনার তো ভোটটা 3 তারিখে দেওয়ার কথা ছিল, বা ভোটটা দেওয়ার দরকার ছিল সর্বোচ্চ 7 তারিখে, যেটা পরবর্তী ডেট ছিল। 3 তারিখে দিলে ভালো হইতো। তাহলে আমরা অনুষ্ঠানটা 20-22 তারিখে করতে পারতাম। এখন আপনি 10 তারিখে ভোট দিছেন, পরীক্ষা যদি 10 তারিখ থেকে শুরু হয়, পরীক্ষা শেষ হবে 17-18 তারিখে। খাতা পাঠাতে মিনিমাম 2 দিন লাগবে, 20 তারিখ এখানে চলে যাবে। ফলাফল দিতে লাগবে মিনিমাম 3 থেকে 5 দিন। কারণ খাতাগুলো দেখে সারাদিন কাজ করে ফলাফল রেডি করতে একটু সময়ের ব্যাপার। মিনিমাম 3 থেকে 4 দিন তো অবশ্যই লাগবে। তো এই প্রসেসিং করতে করতে তো আপনার 25শে ফেব্রুয়ারি এমনি চলে আসে। রমজানে থাকে মাত্র 1 সপ্তাহ। তখন আমরা যে সনদের রেজিস্ট্রেশন করব, এগুলো বানাবো, মার্কশিট এগুলো বানাবো, নাকি আপনার অনুষ্ঠান করব?
তো এই জন্য এই বিষয়টা তখনই ভাবা উচিত ছিল। তো এই জন্য এইটা কিন্তু একটা সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি যে অনেকেই কিন্তু এটা চায় না, অনেকেই চায়, বিশেষ করে কারা চায়, যারা সারা বছর দরসে নিয়মিত ছিল, যারা বেতন সব পরিশোধ করছে। এই জন্য আমি বলবো যে আপনারা যারা তার মানে 4 তারিখে ভোট দিছি না। একটু এই জন্য যারা 4 যারা তারিখে আমি হলে মনে হয় মন্দ হয় না। যারা সারা বছর দরসে ছিলেন এবং হচ্ছে যারা যাদের সমস্ত বেতন বকেয়া মানে যাদের বিশেষ কোনো লেনদেন নাই, তারা কিন্তু এটা মনে প্রাণে চায় এবং আমিও চাই। ঠিক আছে? কিন্তু দেখা গেছে আপনারা যদি আমি এখন লিস্ট দেখে বলে দিতে পারবো, দেখা গেছে আপনার ম্যাক্সিমাম দেখা গেছে অর্ধেকের বেশি স্টুডেন্টের এই বেতন অনেক বকেয়া, পরিশোধ নাই। কারো ৩ মাস, কারো ৪ মাস, এমন আছে ৬ মাসও আছে। ঠিক আছে? তো এই যে তারা কি কখনো এটা চাবে? চাবে না। তো এই যে সীমাবদ্ধতা, এখন দেখা গেছে আপনি ধরেন ৫ জন বা ৪ জন চান যে সরাসরি প্রোগ্রাম হোক, বাকি ১৬ জন চায় না। ঠিক আছে? তখন আমরা কি করব বলেন? তখন আপনারা এই ৪ জন কি একেকজনে ৳৫,০০০ খরচ করে, মানে তখন ৳৫,০০০ খরচ করে প্রোগ্রাম করা সম্ভব। কিন্তু সবাই যদি চায়, ২০ জন ২৫ জন সবাই যদি চায়, তখন দেখা গেছে সবাই যদি সীমিত অঙ্কের একটা টাকা দেয়, তাইলে সহজেই একটা প্রোগ্রাম করা যায়। এবং গত বছর আমরা এটা চাইছিলাম, কিন্তু সবাই না চাওয়ার কারণে আমরা এটা পারি নাই। কারণ আমাদের যে মূল টাকাটা দেখা গেছে আমরা একটা সনদ আর মার্কশিট বাবদে আমাদের প্রায় ৳১,০০০ মতো খরচ পড়ে যায় আপনার পর্যন্ত পৌঁছাইতে। আপনি যদি বলেন যে, "হুজুর আমার কিচ্ছু লাগবে না। আমার শুধু সনদটা আর যে মার্কশিটটা সর্বোচ্চ একটা প্রত্যয়নপত্র দিয়েন।" তো এইটা আপনার জায়গা পর্যন্ত পৌঁছাইতে ৳১,০০০ হয় না এই বর্তমান পরিস্থিতিতে। গত বছর ৳১,০০০ হয় নাই, ১,২০০ করে নেওয়া হইছে পরে শেষে। মানে টাকা অল্প নেওয়া হইছে, পরে দেখা গেছে কুরিয়ার খরচ ঠিকমতো হয় না। পরে আবার সবাইকে ফোন দিয়ে কুরিয়ার খরচ নিয়ে তারপরে পাঠানো হইছে। তো এই টাকাটা কিন্তু সর্বোচ্চ অনেকে যাদের মানে পরিস্থিতি খারাপ, এরা এই সর্বোচ্চ এটুক দিতে চায়। এমনকি অনেকে বলে, তো হুজুর এটার জন্য কি এক্সট্রা কোনো ফি লাগবে কিনা? আরে ভাই, সারা বছর যে আপনি কষ্ট করে পড়লেন, আমরা যে এই কাজগুলো করব, এটার জন্য যে কি পেরেশানি, এটা একমাত্র আল্লাহ জানে, আর যারা এই কাজে জড়িত তারাই জানে। ঠিক আছে? তো এই যে পরিস্থিতিটা, এইজন্য আমি আপনাদের যারা, আমি এটা বিশেষভাবে বলব, যারা দরসে নিয়মিত ছিলেন তাদেরকে বলব, তারা কোনো অনুষ্ঠান না হোক, অন্ততপক্ষে আপনারা যারা চান যে একটা মুআমালা বা একটা সাক্ষাৎ হোক, আমরা অল্প কিছু জন যদি থাকি, আমরা উস্তাদ যারা আছি, ওরকম বড় প্রোগ্রামও যদি করতে না পারি, আমি মনে করব যে আপনারা সরাসরি যদি আমাদের সাথে মুলাকাতে আসেন, আমরাও কোথাও বসে একটু মুলাকাত করি, একটু কথাবার্তা বলি, এটা হইলে সবচেয়ে ভালো হয়। এবং উস্তাদ যারা আছেন ওনাদেরকেও বলি আসার জন্য। এবং আপনারা যদি ৪-৫ জন হন, ৪-৫ জনই হইলো, সমস্যা নাই। কিন্তু বড় আকারে প্রোগ্রামটা কখন হবে? যখন সবাই এতে সম্মতি দিবে এবং সবাই একটা অ্যামাউন্ট খরচ করার জন্য রাজি থাকবে। তখন আমরা বাহির থেকে একজন মেহমান এনে এটা মোটামুটি একটা ভালো একটা আয়োজন করতে পারবো। কিন্তু দেখা গেছে এইটাতে সবাই রাজি হইতে চায় না। যার কারণে পরিস্থিতিটা আরকি দেখা গেছে একটু অন্যরকম হয়। তো যাই হোক, পরিস্থিতি দেখি কোন দিকে যায়। সকলে দোয়া করতে থাকেন। আর পরীক্ষার তারিখ আমরা এমন সিস্টেমে ফালাইছি যে হচ্ছে আপনার প্রোগ্রাম যদি করার ইচ্ছা থাকে সকলের, তাহলে করা যাবে। আবার যদি প্রোগ্রাম করার নাও ইচ্ছা থাকে, তাইলে দেখা গেছে কাজগুলো আরেকটু আ মানে একটু ধীরে সুস্থে করা যাবে। আর যদি প্রোগ্রাম করার পরিকল্পনা আমাদের মাথায় থাকে বা সবাই করতে চায়, তখন কাজগুলো একটু দ্রুত করতে হবে। কারণ তখন সময়টা পিছে চলে আসবে আরকি। আর বড় করেন মিনিমাম রমজানের ৫ দিন আগে এরকম একটা প্রোগ্রাম করা দরকার। আর একটা প্রোগ্রাম করতে হলে মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট খরচ হয়। তো এইটা তো আমাদের ব্যাপার না। আমরা অ্যামাউন্ট খরচ করব, কোনো সমস্যা নাই। দেখা গেছে আমাদের যেই স্পেস আছে, আমাদের যে প্রতিষ্ঠান, আমরা যদি ওখানে ওই জায়গাটায় যদি সাজাই, তো ওখানতেও দেখা গেছে মোটামুটি একটা অ্যামাউন্টের দরকার। তো যাই হোক, ওইটা ব্যাপার না। ওইটা ইনশাআল্লাহ পরিস্থিতি বলে দিবে আমরা কোন দিকে যাবো। কিন্তু আমি মনে করি যে যদি সকলেই রাজি না হয়, তো আপনারা যারা আগ্রহ আছেন বা মোটামুটি আগ্রহী আছেন, আপনারাও যদি বলেন যে আমরা নিজেরা যারা আছি কয়েকজন, আমরা যদি একটু অন্তত প্রোগ্রাম না হোক, আমরা এসে সরাসরি একটু দেখা সাক্ষাৎ করলাম, মোলাকাত হলো, হ্যাঁ? কিছু নাস্তা পানি হলো, আমরা এক জায়গায় বসে কিছু কথাবার্তা বললাম বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম, বা কিভাবে, যেমন ধরেন তাফসিরের বিষয় আছে, সামনে তাফসির আছে। তাফসির ইনশাআল্লাহ অনেক ভালো হবে, অনেক ভালো। আমার জানা মতে ইনশাআল্লাহ এরকম মানে আপনার শীট আকারে তাফসির বা এরকম আকারে তাফসির ইনশাআল্লাহ আপনি কোথাও পাবেন না। কারণ এটার পিছনে আমার অনেক শ্রম গেছে। এখনো আমি কাজ শেষ করতে পারি নাই। ঠিক আছে? ইনশাআল্লাহ দেখলেই দেখবেন যে কত চমৎকার তাফসির ইনশাআল্লাহ। তো যাই হোক, যারা ইনশাআল্লাহ থাকবে তারা ইনশাআল্লাহ অবশ্যই উপকৃত হতে পারবেন। তো রমজান থেকে ইনশাআল্লাহ তাফসিরের ভর্তি কার্যক্রম চলবে। এরপরে আগামী বছর থেকে ইনশাআল্লাহ উলুমুল হাদিস খোলার ইচ্ছা আছে। বাকিটা আল্লাহ ভরসা আরকি।
তো যাই হোক, সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর দরস যেহেতু আজকে গতানুগতিক শেষ, তার মানে এই না যে আমরা প্রয়োজনে অবশ্যই আসবো না। অবশ্যই যখন প্রয়োজন হলে আমরা ইনশাআল্লাহ ভিডিও কলে যেভাবে হোক আমরা ইনশাআল্লাহ অবশ্যই আসবো। ঠিক আছে, এটা সমস্যা নাই, যখনই কোনো প্রয়োজন হবে আমরা আসবো। আর পরীক্ষার যে বিষয়টা বললাম সেটা হচ্ছে যে এই আপনারা এই আপনারা যারা আছেন এবং এখানে যারা আছেন এবং আপনাদের সংশ্লিষ্ট যারা আছে, যেমন এখানে আপনারা যারা আছেন অনেকের সাথে 4-5 জন সংশ্লিষ্ট আছে যারা আপনাদের সাথী ভাই। তো আপনি অন্তত মানে এত অবহেলা বলার বাহিরে, মানে আপনি কল্পনাও করতে পারবেন না যে আমাদের স্টুডেন্টের অবহেলাটা কি। যেমন আজকে শেষ দরস ছিল, সবাই তো জানে যে অবশ্যই তো শেষ দরস আজকে, কারণ অনেক দিন আগে আরো 10-12 দিন আগে শীট দেওয়া হয়েছে যে কত তারিখ কোন দরস কত তারিখে। আমাদের কথা হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকে বিন্দুমাত্র ঘাটতি রাখবো না। ঘাটতি থাকলে যেন আপনাদের কাছ থেকে থাকে, যেন আপনারা বলতে না পারেন যে না আমাদের উস্তাদদের জায়গা থেকে যতটুকু পারছে ওনারা করছে। আমরা এটাই চেষ্টা করি। আমরা সময় মতো দরজা থাকবো, সময় মতো যা আপনারা যেভাবে চান ইনশাল্লাহ করার চেষ্টা করব। আমাদের জায়গা থেকে যেন ঘাটতি না হয়। এখন আমরাই যদি আমাদের জায়গা থেকে ঘাটতি করি, আপনাদের দাবি দেওয়া বা চাওয়াগুলো পূরণ করতে না পারি, তখন তো এটা আপনাদের মনক্ষুণ্ণ হবেই। তো এই জন্য দেখেন, এই যে পরীক্ষার যে বিষয়গুলো, এইগুলো দেখা গেছে 8-10 জন তো থাকবে এমন যারা মোটামুটি তার কিছু বলা লাগবে না, এমনিতে প্রস্তুতি হয়ে যায়। বাকি অর্ধেকের বেশি স্টুডেন্ট দেখা গেছে গত বছরের তুলনায় এই বছর আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট অনেক বেশি। হ্যাঁ, তো দেখা গেছে আপনার অ্যাক্টিভ স্টুডেন্ট আছে, মানে দরস করে না কিন্তু তারা যোগাযোগ রাখে। ঠিক আছে, কিন্তু দরস করতে পারে না, বলো যে হুজুর চাকরি বাকরি করে এই সেই দরস করতে পারতেছে না। তো মাঝে মাঝে রেকর্ড থেকে শুনি আর কি। তো যাই হোক, এখন বলবো যে পরীক্ষাটার প্রতি একটু গুরুত্ব দেন, কারণ এত কষ্ট করে সারাটা বছর পড়লেন, দেখা গেছে নাম্বার শিটে আপনার ফলাফলটা উঠবে। আপনারা গত বছরের এই মার্কশিট সনদটা দেখছেন কিনা জানি না, আমাদের সাইটে গিয়ে ওখানে দেখবেন, ওখানে পেয়ে যাবেন আশা করি। তো ইনশাল্লাহ চমৎকার কাজ হয়েছে, দেখলেই পছন্দ হবে। তো দেখা গেছে আপনি কষ্ট করে পরীক্ষা দিলেন, সেখানে আপনার আমি চাই যে সবার নাম্বার 100 থেকে 90-95 উঠুক। আমরা তো নাম্বার কমাইতে চাইবো না। তো এই জন্যই তো বললাম যে খাতা এবার পাঠাইতে হবে, কারণ এইবার হচ্ছে কোনো জুলুমের তো প্রশ্নই আসে না, বরং এহসান করা হবে। কিন্তু এহসানটা অবশ্যই লিমিট রাখা হবে। আপনি দেখা গেছে পাইছেন 50, আপনাকে এহসান করে যদি 90 দিয়ে দেওয়া হয়, তাহলে যে বেটা কষ্ট করে পড়ছে সারা বছর সে 90 পাইছে, তারও যদি 92 দিই, তাহলে এটা তো জুলুম হয়ে গেল তার প্রতি। এই জন্য আমরা এবার এই লিখিত সিস্টেমটা করছি। গত বছরও লিখিত সিস্টেমটা ছিল না, কিন্তু এই বছর পরিস্থিতি দেখলাম যে খুবই বেগতিক। স্টুডেন্ট আছে মাগার পরীক্ষায় অংশগ্রহণ করেন, আশ্চর্য অবস্থা। মানে অবহেলা কত, মানে নিম্ন পর্যায়ে যেতে পারে অবহেলাটা। তো উজুর থাকবে, ঠিক আছে, আমার কথা হচ্ছে ভাই ঠিক আছে উজুর থাকবে, উজুরের জন্যই তো তোমরা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে আমরা চেষ্টা করতেছি পড়ার জন্য। কিন্তু উজুর মানে কি এই নাকি যে সারা বছর পড়বো না, খালি মানে সনদ নিয়ে চলে যাবো, এর মানে তো এই না। আরে ভাই, তুমি পরীক্ষাটার জন্য অন্তত পক্ষে 8টা-10টা দিন নিজেকে ফারেক করে দাও না। 10টা দিন 15টা দিন নিজেকে একদম সমস্ত কাজ থেকে বিরত রাখো, পরীক্ষাটা দাও ভালো করে, এরপর আবার তুমি কাজে নামিয়ে পড়ো, সমস্যা নাই তো। কিন্তু না, সেই পরীক্ষাটাই তার ক্ষেত্রে অবহেলা। তো এই জন্য আশা করি আপনারা যারা আছেন তাদের মাধ্যমে একটা মেসেজ শুধু পৌঁছাবো যে যারা সংশ্লিষ্ট, আপনাদের সাথে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে বলবেন যেন পরীক্ষাটার ক্ষেত্রে কোনো ঘাটতি না দেয়। পরীক্ষার ক্ষেত্রে ওয়াল্লাহি যদি ঘাটতি দেওয়া হয় আমরা সনদ দিব না, এটা আমাদের পক্ষে সম্ভব না। ঠিক আছে, আমরা বছরের শুরু থেকে বলে আসি যে আমরা আমাদের সাধ্যমতো করব। ঠিক আছে, কিছু ঘাটতি থাকলে এটা আল্লাহ তাআলা দেখবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। কিন্তু আমরা যদি ইচ্ছা করে ঘাটতি করি তাহলে এটা কিন্তু ভাই জবাবদিহিতার আওতায় পড়তে হবে। এই জন্য পরীক্ষাটার জন্য কেউ যেন ঘাটতি না করে, এই বিষয়ে সকলে ইনশাল্লাহ খেয়াল রাখবো। তো সময় শেষ, ইচ্ছা ছিল 30 মিনিট ক্লাস করাবো আর কি, অলরেডি 50 মিনিট হয়ে গেছে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। আর যদি কারো বিশেষ কোনো প্রশ্ন থাকে, এখন আর করার দরকার নেই, আপনারা কষ্ট করে ব্যক্তিগত যদি কারো কোনো প্রশ্ন থাকে বা যে সংক্রান্তই হোক, তো আপনারা আমাকে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। ব্যক্তিগত বিষয় থাকলে গ্রুপে নক দিব না, যে কোনো বিষয় হোক গ্রুপে না বলে আমাকে বললে দেখা গেছে ইনশাল্লাহ সমাধান হবে। তো যাই হোক, সকলেই ভালো থাকবেন। ইনশাল্লাহ তাফসীর যারা পড়ার পরিকল্পনা আছে ইনশাল্লাহ পড়বেন। জি হুজুর, এরপরে কি জি জি এরপরে কি আর কোনো লিংক পাঠানো হবে নাকি? জি না, এরপরে আজকের আর পরে আর কোন লিংক পাঠানো হবে না না না, নাকি? আজকে তো সর্বশেষ দরস, জানেন না? আমি তো এটা এই 8-10 দিন আগেই বলে দেওয়া এর- হয়েছে। এরপরে ইয়া, না, আজকের পরে আর কোনো লিংক পাঠানো তাহলে হবে না। পরবর্তীতে মেসেঞ্জারে কথা বলতে হবে না? মেসেঞ্জারে কথা বলতে পারবেন, বা জি
আজকের পর থেকে তো আর দরস নাই, তো দরস যেহেতু নাই, মনে করেন আজকের পর থেকে আপনাদের খেয়ার শুরু হয়ে গেছে, কয়েকদিন খেয়ার চলবে, পরীক্ষার প্রস্তুতি চলবে, এরপর ইনশাল্লাহ আপনাদের পড়াশোনা আর কি, এরপরে পরীক্ষা হবে আর কি। তো যাই হোক, তাফসির সংক্রান্ত ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা আছে, ইনশাল্লাহ একদিন দরসে এসে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব, আপনাদের জন্য ইনশাল্লাহ চমৎকার কিছু আছে। তো ইনশাল্লাহ ওই বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো আজকে এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, জাযাকুমুল্লাহ। ভুল ভ্রান্তি হলে অবশ্যই সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমিও ইনশাল্লাহ কারো প্রতি কোনো বিন্দু পরিমাণ বিদ্বেষ নেই। এই বিষয়টা একটু বিশেষভাবে বলি, যে অনেকে মনে করে যে হয়তো কারো প্রতি একটু বিদ্বেষ বা অবহেলা বা এই জাতীয় কিছু আছে, আসলে ওয়াল্লাহি কারো প্রতি এরকম নেই। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, বিশ্বাস করা না করেন আপনাদের একান্ত ব্যক্তিগত বিষয়। আমি শুধু এই দরসের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমি বাদ দিছি, অনেক বিষয়, অনেক বিষয়, শুধু মানে অনেক বিষয়কে আমি একদম টোটালি বাদ দিচ্ছি। আমার কথা হচ্ছে, আমার কথা একটাই, শুরুতেও বলছি এখনো বলি, যে আমি আমার জায়গা থেকে ত্রুটি রাখতে চাই না, ব্যাস এটা হলো আমার কথা। আমার জায়গা থেকে আমি যেন ত্রুটি না রাখি, ব্যাস। এখন আমি যদি আমার জায়গায় ত্রুটি থাকি, তাহলে তো ছাত্রদের মধ্যে ত্রুটি আরো বেশি দেখা দিবে। আমি যদি আমার জায়গা থেকে ঠিক থাকি, তাহলে ছাত্ররা হয়তো তারা বুঝমান, কিন্তু হয়তো পরিস্থিতির শিকার হয়ে তারা কিছুটা ভুলভ্রান্তি করবে, ঠিক আছে। তো তারপরেও দেখা গেছে মানুষ চেষ্টা করলে অনেক সময় অনেক ভুলভ্রান্তি হয়ে যায়। তো এই জন্য সকলেই যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর কারো কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ সেই অনুযায়ী আমরা আগানোর চেষ্টা করব। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আর আমি আপনাদেরকে এখন ওই দরস শেষে আপনাদেরকে এই পরীক্ষার যে টাইমলাইনটা আছে ওইটা আপনাদেরকে দিয়ে দিব এই গ্রুপে। ওখান থেকে পরীক্ষা মানে ফেব্রুয়ারি মাস জুড়ে আমাদের যে কার্যক্রমটা ওটা আপনারা দেখবেন। আর যেহেতু ফেব্রুয়ারি মাসে আমাদের কার্যক্রম আছে, এই জন্য ফেব্রুয়ারি মাসটাও আমাদের বেতনের আওতাধীন রাখছি আর কি, যেহেতু আমাদের গতানুগতিক খরচ অবশ্যই আছে। রমজান মাসটা দেখা যাচ্ছে ভর্তির কারণে আমরা খরচটা উঠায় ফেলতে পারি, কিন্তু ফেব্রুয়ারি মাসে যদি বেতনটা ঘাটতি পড়ে যায়, তখন মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দেখা গেছে আমাদের ঘাটতি পড়ে। এই জন্য আমরা এটা বাধ্যবাধকতা রাখি নাই। যারা দেখা গেছে মোটামুটি যাদের সামর্থ্য আছে বা যারা পারেন, হ্যাঁ, বা যাদের একটু সামর্থ্য কুলায়, তাদেরকে বলবো যে আপনারা অবশ্যই বেতনটা পরিশোধ করে দিবেন ফেব্রুয়ারি মাসে, যেহেতু আমাদের কার্যক্রম ফেব্রুয়ারি মাসে চলে। আর যাদের দেখা গেছে একদমই সামর্থ্য নাই বা যারা পারতেছেন না, হ্যাঁ, তারা অবশ্যই আংশিক হলেও অবশ্যই দিয়েন। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।